আসেন ঘুরি মিল্লা জিল্লা আমাদের এই কুমিল্লা। তো চলুন কুমিল্লা সৌন্দর্য মন ভরে দেখে আসি। আজকের এই ভিডিওতে কুমিল্লার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো, সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করি। হ্যালো গাইস, ইটস মি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের প্রাচীন এবং আধুনিক জনপদের একটি সমৃদ্ধশালী জেলা, যেখান থেকে হাজার বছরের ইতিহাস খুঁজে পাওয়া যায়। তাছাড়াও খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য কুমিল্লা জেলা সারা দেশে বিখ্যাত। একটি মত অনুযায়ী সংস্কৃত শব্দ কুমিল থেকে কুমিল্লা নাম এসেছে, কারণ এলাকাটি আগে টিলা বা উঁচু জমিতে ভরপুর ছিল। আবার প্রাচীন বাংলার একটি জনপদের নাম ছিল কমলাঙ্ক। ধীরে ধীরে ভাষার পরিবর্তনে কমলাঙ্ক থেকে হয়ে যায় কমলাঙ্ক এবং কমলাঙ্ক থেকে হয়ে যায় কুমিল্লা। কুমিল্লা জেলার মোট আয়তন প্রায় 3087 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 65 লাখের মতো। ঢাকা থেকে কুমিল্লা জেলার দূরত্ব মাত্র 96 কিলোমিটার। বাস কিংবা নিজেদের গাড়িতে যেতে সময় লাগবে মাত্র 2 থেকে সর্বোচ্চ 2.5 ঘন্টা। আর কুমিল্লা ঘুরতে আসলে সবার আগে ঘুরতে যেতে হবে কুমিল্লার সুপরিচিত ধর্মসাগর দিঘিতে। আমি এখন আছি কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত খুবই দৃষ্টিনন্দন একটি দিঘির পাড়ে, আর এই দিঘির নাম হচ্ছে ধর্মসাগর দিঘি। ধারণা করা হয় 1750 থেকে 1808 সালের মধ্যে রাজা ধর্মপাল তার প্রজাদের পানির অভাব নিরসনের জন্য এই দিঘিটি খনন করেছিলেন। রাজা ধর্মপালের নাম অনুসারেই কিন্তু এই দিঘির নামকরণ করা হয়েছে ধর্মসাগর দিঘি। আর এই ধর্মসাগর দিঘির উত্তর পাশে খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি শিশু পার্ক রয়েছে, আর সেই শিশু পার্কের কর্নারে বসে এই সুন্দর দিঘির দৃশ্য দেখতে আপনার ভীষণ ভালো লাগবে। এই ধর্মসাগর দিঘিতে আপনি যে সময় আসেন না কেন আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যদি সকাল টাইমে আসেন তাহলে কিছু মুরব্বীদের দেখতে পারবেন যারা শরীর সচেতন এবং স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু এখানে এসে তাদের শারীরিক চর্চা করে। দুপুরের পর থেকেই কিন্তু এখানে কিশোর কিশোরীদের বেশ আনাগোনা দেখা যায়, আর যখন দুপুর গড়িয়ে বিকেল হয় কিংবা সন্ধ্যা হয় কিংবা রাত হয়, এখানে কিন্তু সমস্ত বয়সের মানুষ আসে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। আর এই ধর্মসাগর দিঘিকে আরও সুন্দর করে উপভোগ করার জন্য এখানে কাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে অ্যান্ড নৌকার ব্যবস্থা করা হয়েছে। আপনি কিন্তু এর মাধ্যমে এই ধর্মসাগর দিঘির বুকে খুব সুন্দর করে ভেসে বেড়াতে পারবেন আর এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই পার্কের উত্তর পশ্চিম পাশে ছোট একটি পার্ক আছে, যে পার্কের গাছের ছায়াতে বসে মানুষ সময় কাটায় এবং এই দিকে সৌন্দর্য উপভোগ করে। সো আপনি যদি কুমিল্লা বেড়াতে আসেন, আপনার ভ্রমণের অন্যতম দর্শনীয় একটি স্থান হবে এই ধর্মসাগর দিঘি। আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে কুমিল্লার সেই বিখ্যাত রসমালাইয়ের দোকান। কুমিল্লা জেলাতে আসবেন আর আপনি রসমালাই খাবেন না, সেটা কি করে হয়? আর অরিজিনাল রসমালাই কোথায় পাবেন? এই যে আমার পিছনে যে দোকানটি রয়েছে মাতৃভান্ডার, এই মাতৃভান্ডারে আসলেই কিন্তু আপনি অরিজিনাল রসমালাইয়ের স্বাদ পাবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গভবনের বিশেষ অতিথিদের কিন্তু এই দোকানের রসমালাই দিয়ে আপ্যায়ন করা হতো। শুধু বঙ্গভবনে নয়, সার্ক শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকেও কিন্তু এই দোকানের রসমালাই দিয়ে আপ্যায়ন করা হতো। মাতৃভান্ডার মিষ্টান্নর দোকানের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার 2 ভাই খনীন্দ্র সেন এবং মনীন্দ্র সেন। এই দোকানের দুই পাশে ভগবতী পেড়া ভান্ডার এবং শীতল ভান্ডার নামে 2টি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান রয়েছে। এসব দোকানের কাছেই অবস্থিত রাজেশ্বরী কালীবাড়ি। কুমিল্লার কান্দিরপাড়ের 200 গজ পূর্বে মনোহরপুরে এই মাতৃভান্ডার মিষ্টির দোকান কিন্তু অবস্থিত, যেখানে আপনি অথেন্টিক রসমালাই পেয়ে যাবেন। আর এখানে আসলে বা কুমিল্লাতে আসলে কিন্তু আপনি অনেক মাতৃভান্ডারের দোকান দেখতে পারবেন, তারা কিন্তু ফেক, অরিজিনাল কিন্তু আপনি এখানে আসলেই পাবেন। আর এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই রয়েছে সেই বিখ্যাত ময়নামতি ওয়ার সিমেন্টারি। বর্তমানে এখন আমি আছি ওয়ার সিমেন্টারিতে। আসলে এটি কুমিল্লার অন্যতম বিখ্যাত একটি জায়গা, কারণ এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদ হয়েছিল 737 জন সৈন্য, আর তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে। এখানে যাদেরকে সমাহিত করা হয়েছে তাদের মধ্যে যুদ্ধে নিহত হওয়া ছাড়াও 24 জন জাপানি সৈন্য যারা বন্দী ছিল তাদেরকেও সমাহিত করা হয়েছে, আর একজন বেসামরিক নাগরিককেও এখানে সমাহিত করা হয়েছে। স্থানীয়দের কাছে এই ময়নামতি ওয়ার সিমেন্টারি ইংরেজ কবরস্থান নামে বেশ সুপরিচিত, কিন্তু এখানে শুধু ইংরেজদের কবরস্থান নয়, এখানে জাপানিরা যারা যুদ্ধবন্দী ছিল তাদেরও কবরস্থান কিন্তু এখানে, এবং তাদেরকেও কিন্তু এখানে সমাহিত করা হয়েছে। আর এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেই সমাহিত করা হয়েছে।
ময়নামতি ওয়ার সিমেট্রিতে কিন্তু মানুষ আসে প্রচুর, কারণ এখানে জানারও অনেক কিছু আছে এবং দেখারও অনেক কিছু আছে। আমার পিছনের দিক তাকালে দেখতে পাবেন কত সুন্দর দেখায়, আসলে কতই না সুন্দর। আসলে এই সৌন্দর্যের কারণে এখানে সকাল কিংবা বিকাল মানুষের সমাগম হয়। কুমিল্লা শহর থেকে 5 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের টিপরা বাজার ও ময়নামতি সাহেব বাজারের মধ্যস্থলে প্রায় 4.5 একর পাহাড়ি জমির উপরে অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের দ্বিতীয় কমনওয়েলথ সমাধিসৌধ। আপনি যদি ইতিহাস ভালোবেসে থাকেন এবং আপনি যদি কুমিল্লা জেলা ঘুরতে আসেন, অবশ্যই ঘুরে যাবেন এই ময়নামতি ওয়ার সিমেট্রিতে। ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই রয়েছে রানী ময়নামতি রাজপ্রাসাদ। আমার পিছনে একটি মাটির টিলা দেখতে পাচ্ছেন, যদি এটি কোনো মাটির টিলা নয়, এটি কিন্তু একটি রানীর রাজপ্রাসাদ। আর সেই রানীর নাম হচ্ছে ময়নামতি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটি সেই বিখ্যাত ময়নামতির রাজপ্রাসাদ। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মতে 1800 থেকে 1200 সালের মধ্যে এই রানীর রাজপ্রাসাদটি নির্মাণ করেন। তবে অনেকেই ধারণা করেন যে 10ম শতাব্দীতে এখানে রাজা ছিল চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্র, তার স্ত্রী ছিল ময়নামতি। তার স্ত্রীর আরামায়েশের জন্যই এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। যতই আপনাকে রাজা রানীর গল্প বলুক না কেন, আপনি কিন্তু এখানে আসলে এই ধ্বংসস্তূপ বা এই যে মাটির স্তূপের মতো যে রাজপ্রাসাদটি সেটাই দেখতে পারবেন। যদিও এর খনন কাজ সম্পূর্ণ শেষ হয়নি, যদি এর খনন কাজ শেষ করা হয়, রানীর কক্ষ বের করা এবং অন্যান্য কক্ষ বের করা, তখন কিন্তু দেখতে খুব চমৎকারই লাগবে। আপাতত আমরা এতটুকু দেখেই সন্তুষ্ট থাকি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসে, বিশেষ করে বিকাল টাইমে এবং ছুটির টাইমে। প্রায় 10 একর জায়গা জুড়ে একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ার উপরে রানী ময়নামতি রাজপ্রাসাদের অবস্থান। স্থানীয়দের মতে এই স্থানে একটি ক্রুশকৃত মন্দির ছিল, যা পরবর্তীতে সংস্কার করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ যুগে ক্রমান্বয়ে আকার ছোট হতে হতে পূর্বমুখী মন্দির বানানো হয়। এছাড়াও পোড়ামাটির ফলক, মূল্যবান প্রত্নবস্তু ও অলঙ্কৃত ইট আবিষ্কৃত হয়েছে। আর প্রতি বছর 7ই বৈশাখ এখানে সনাতন ধর্মাবলম্বীদের বৈশাখের মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে এখানে অসংখ্য মানুষ আসে। সবার মতো আপনি যদি কুমিল্লাতে ঘুরতে আসেন, অবশ্যই ঘুরে যাবেন এই রানীর রাজপ্রাসাদ থেকে। আর এখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরেই রয়েছে কুমিল্লার সেই বিখ্যাত শালবন বিহার। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লার প্রাচীন সভ্যতার একটি অন্যতম নিদর্শনের উপরে, আর এই নিদর্শনের নামই হচ্ছে শালবন বিহার। তৎকালীন সময় এই অঞ্চলে নাকি শাল এবং গজারির বড় বড় বন ছিল, এবং সেই শাল বনের নাম অনুসারে এই বিহারের নামকরণ করা হয়েছে শালবন বিহার। আর এটি কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করে। তখন এটি প্রাচীন একটি দুর্গ হিসাবে ধারণা করা হয়েছিল। 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নীলিনীকান্ত ভট্টাশালী শালবন বিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলে মতামত প্রকাশ করেন। এই বিহারটি অনেকটা কিন্তু পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো, বাট এই বিহারটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের থেকে খানিকটা ছোট। ধারণা করা হয় 7ম শতাব্দীতে এই বিহারটি নির্মাণ করা হয় এবং দেব বংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেছিলেন। শালবন বিহারটি কিন্তু দেখতে আয়তাকার এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার এবং চতুর্দিকে বিহারের দেয়াল রয়েছে যার পুরুত্ব 5 মিটার। বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা 155টি এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দিরটি চিহ্নিত করা যায়। আর এই যে কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়। বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক খনন কার্যক্রমের মধ্যে শালবন বৌদ্ধ বিহার থেকে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, 8টি তাম্রলিপি, সিলমোহর, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা উদ্ধার করা হয়। এসব নিদর্শন সিংহভাগই ময়নামতি জাদুঘরে প্রদর্শিত রয়েছে। দৃষ্টিনন্দন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনে আপনি যদি আসেন, আপনার ভীষণ ভালো লাগবে। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি কুমিল্লাতে বেড়াতে আসেন, অবশ্যই দেখে যাবেন এই শালবন বিহার। আর এই শালবন বিহারের পাশেই রয়েছে দৃষ্টিনন্দন নব শালবন বিহার। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লার সবথেকে সুন্দর ধর্মীয় উপাসনালয় নব শালবন বিহারে। প্রায় 2.5 একর জায়গা জুড়ে একটি বুদ্ধিস্ট কালচারাল এবং এই নব শালবন বিহার গঠন করা হয়। আর এটি তৈরি করা হয় 1995 সালে 8ই সেপ্টেম্বর। 2014 সালে থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া এই যে আমার পিছনে যে বড় মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি। আর এটি হচ্ছে একটি ধাতব মূর্তি, আর এর ওজন হচ্ছে 6 টন এবং উচ্চতা 30 ফুট। বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখতে পাবেন। দিনের বেলাতে সূর্যের আলোয় চকচক করে এই মূর্তিটি। অনেক দূর থেকে এই
যে কারো নজরে পড়বে। মূর্তির পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ। কারুকার্যমণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় ও একটি ছোট মটক। এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোস্টেল। শৈল্পিক সুন্দর দৃষ্টিনন্দন এই বিহারটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধদের অন্যতম একটি শান্তির বিহার হিসেবে বেশ সুপরিচিত। আপনি যদি কুমিল্লা জেলা ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবে দৃষ্টিনন্দন সুন্দর এই নব শালবন বিহার থেকে। আর পাশেই রয়েছে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে কুবি। এটি লালমাই পাহাড়ের পাশে এবং কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে কান্দির পাড়ের কাছেই অবস্থিত। এটি ময়নামতি শালবন বিহার নামক স্থানে 244.15 একর জায়গা জুড়ে নির্মিত। আর এটি 2006 সালে 28 মে প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে 6টি অনুষদের 19টি বিভাগে শিক্ষাদান করা হয়। আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই ঘুরে যাবেন এই কুবি থেকে। আর এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্ক। আমি এখন আছি কুমিল্লার সব থেকে সুন্দর দৃষ্টিনন্দন অ্যামেজিং পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে। কুমিল্লার এই ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনি ফ্যামিলির ছোট থেকে বড় সবাইকে নিয়ে আসতে পারবেন এবং সবার জন্যই কিন্তু এন্ট্রি প্যাকেজ আছে। সর্বনিম্ন 350 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 950 টাকার প্যাকেজও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ওয়াটার পার্ক, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট এবং 20টিরও অধিক রাইড নিয়ে খুব সুন্দর করেই এই পার্কটিকে সাজানো হয়েছে। এর বিস্তারিত নিয়ে আমার একটি ব্লগ আছে, সময় পেলে অবশ্যই দেখে নেবেন। আপনি যদি কুমিল্লা জেলাতে ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবেন এই সুন্দর ম্যাজিক প্যারাডাইস পার্কে। যদি এটা মিস করেন তাহলে কুমিল্লার অনেক বড় একটি জায়গা কিন্তু আপনি মিস করবেন। সো মিস করা যাবে না, অবশ্যই ঘুরে যাবেন এই কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে। আর এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে গেলেই আপনি পেয়ে যাবেন কুমিল্লার অন্যতম সুন্দর একটি জমিদার বাড়ি, নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি। আমার পিছনে খুবই সুন্দর একটি জমিদার বাড়ি আছে, যে জমিদার বাড়ির নাম হচ্ছে ফয়জুন্নেসা জমিদার বাড়ি, যেটি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও নামক গ্রামে অবস্থিত। ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরী রানী এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন। তিনি কিন্তু খুবই সম্ভ্রান্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বিয়েও হয় কিন্তু একটি সম্ভ্রান্ত পরিবারে। তার হাজব্যান্ড কিন্তু একজন জমিদার ছিলেন, তার হাজব্যান্ডের নাম হচ্ছে গাজী চৌধুরী। বিবাহের পরে একটা সময় তার বিবাহ বিচ্ছেদ হয় এবং সেই বিবাহ বিচ্ছেদের দেনমোহরে 1 লক্ষ টাকা দিয়ে তিনি এই সুন্দর জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন। ওই টাইমে কিন্তু তিনি জমিদারি প্রশিক্ষণ নেন এবং এখানে জমিদারি শুরু করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সফলতার সাথে এইখানে জমিদারি পরিচালনা করে গিয়েছিলেন। তার জমিদারির আওতায় বর্তমান সময়ের কুমিল্লা জেলার মোট 14টি মৌজা ছিল আর এই 14টি মৌজার রাজস্ব আদায়ের জন্য 14টি কাছারিঘর ছিল। তিনি ছিলেন শিক্ষানুরাগী একজন জমিদার। বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে তার জমিদারের অধিকাংশ আয় তিনি ব্যয় করতেন। তার এই সাহসী উদ্যোগ ও সাফল্যের কারণে তৎকালীন ব্রিটিশ নারী ভিক্টোরিয়া তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাব উপাধিতে ভূষিত করেন, যা পুরো ভারতীয় উপমহাদেশের একমাত্র মহিলা হিসেবে তিনি এই উপাধি পান। ডাকাতিয়া নদীর তীরেই কিন্তু এই জমিদার বাড়ির অবস্থান এবং এই জমিদার বাড়ির যে মূল ফটকটি রয়েছে সেটির সামনেই কিন্তু ডাকাতিয়া নদীটি। আর এই জমিদার বাড়িটি এতটা সুন্দর দেখতে পাচ্ছেন, এতটা সুন্দর কিন্তু ছিল না। এই জমিদার বাড়ি শেওলা পড়া ছিল এবং এই জমিদার বাড়ি কিন্তু ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছিল। পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আওতায় এটিকে নিয়ে এসে এখন এত সুন্দর জমিদার বাড়িতে রূপান্তরিত করেছে বা আবারও হচ্ছে এর যৌবনটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার নামে শুধু এই জমিদার বাড়িই নয়, তার নামে কিন্তু পাশেই খুবই সুন্দর এবং চমৎকার একটি মসজিদ নির্মাণ করা আছে এবং তার পরবর্তীতেই তার নামে কিন্তু বড় একটি কলেজ করা আছে। আপনি যদি এখানে আসেন একই সাথে ওটিও দেখতে পারবেন। বিকেলের দিকে কিন্তু এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আর কুমিল্লা জেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি হচ্ছে এই জমিদার বাড়িটি। তো আপনি যদি কুমিল্লা জেলা ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবেন এই জমিদার বাড়ি থেকে। এখন আপনাকে 3টি স্থানের কথা বলবো। যদি আপনার হাতে অতিরিক্ত সময় থাকে অবশ্যই 3টি স্থান ঘুরে যাবেন, কারণ এই 3টি স্থান খুবই স্পেশাল, যার মধ্যে অন্যতম হচ্ছে এটি। আমার পিছনে যে বৃহৎ স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বৌদ্ধ বিহার, আর এটি প্রায় 1200 থেকে 1300 বছর আগে নির্মাণ করা একটি বৌদ্ধ বিহার। প্রাচীনকাল থেকেই এই স্থানে নাকি ইট পোড়ানো হতো এবং যার ফলে এই স্থানের নাম করা হয়েছে ইটাখোলা এবং এই বিহারের নাম করা হয়েছে ইটাখোলা মুরা।
ভূমি থেকে এই স্থানটির উচ্চতা প্রায় 40 ফুট। আর আপনি যদি গেট থেকে তাকান তাহলে দেখতে পারবেন যে এই স্থানটি 3 স্তরে পরিলক্ষিত। প্রায় 5টি সাংস্কৃতিক যুগ পার হয়ে যাওয়ার ফলে এখানে বারে বারে খনন করা ঠিক তেমন একটা কিছু পাওয়া যায়নি। তবে সব থেকে আপনার ভালো লাগবে যখনই আপনি এই বিহারের গেট ধরে উপরে চলে আসবেন, তখন একটি আয়তাকার জায়গা দেখতে পারবেন। মূলত এটি হচ্ছে এই জায়গার মূল মন্দির। আমার পিছনে যে জায়গাটি রয়েছে মূল মন্দিরটাই আসলে এখানে। আর এখানে আসলে আপনি একটি মূর্তিও দেখতে পারবেন, যে মূর্তির অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই, মানে মাথার সাইডটা কিন্তু নেই। যদিও এটা 1000 বছরের আগে স্থাপিত একটি মন্দির এবং সেই মন্দিরের খনন করে একটি একেবারে সতেজ মূর্তি পাওয়া যাবে, এটা ভাবাও অকল্পনীয়। তারপর আপনি যখনই এখানে আসবেন দেখলে আপনার ভালো লাগবে। ইটাখোলা মুড়ার ঠিক পাশেই রয়েছে এই রূপবান মুড়া। মূলত রহিম রূপবানের যে কাহিনী আছে সেই কাহিনীকে কেন্দ্র করেই নাকি এই রূপবান মুড়াটি তৈরি করা হয়েছিল। এই কথাটি কতটুকু সত্য সেটি সঠিকভাবে না ধারণা করা গেলেও তবে ধারণা করা হয় যে এই স্থানটি প্রায় 1200 থেকে 1300 বছর আগে নির্মাণ করা হয়েছিল। অনেকেই ধারণা করেন যে এটি হচ্ছে একটি বৌদ্ধ বিহার। আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেখানে নাকি বৌদ্ধের মূর্তি পাওয়া গিয়েছিল এবং আশেপাশে অনেক জায়গায় মূর্তির স্তূপ পাওয়া গিয়েছিল এবং বিভিন্ন স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রাও নাকি পাওয়া গিয়েছিল। যদিও এটার নাম হচ্ছে রূপবান মুড়া, তারপরও এটাকে সবাই কিন্তু আসলে ধারণা করে, বা প্রত্নতাত্ত্বিক যে গবেষকরা আছে তারা কিন্তু হচ্ছে ধারণা করে এটি হচ্ছে একটি বৌদ্ধ বিহার। তো আপনার যদি সময় থাকে এই ইটাখোলা মোড়া দেখে আপনি কিন্তু এই রূপবান মোড়াটা দেখতে পারেন। এখানে যদি একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে বিকালবেলাতে আসেন আপনার ভীষণ ভালো লাগবে। কুমিল্লা জেলা থেকে 48 কিলোমিটার দূরে এবং ঢাকা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে খুবই সুন্দর একটি জমিদার বাড়ি আছে, আর এই সেই জমিদার বাড়িটি। আমার পিছনে যে সুন্দর জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির নাম হচ্ছে জাহাপুর জমিদার বাড়ি, যা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ঐতিহাসিক একটি জমিদার বাড়ি। জাহাপুর জমিদার বাড়ির জমিদারিত্ব শুরু হয় 1862 সালের দিকে। তবে জমিদার বাড়ির বংশধররা প্রায় 400 বছর আগেই এইখানে বসতি স্থাপন করে। জমিদার বাড়ির প্রাপ্ত সূত্র থেকে জানা যায় এই বাড়ির প্রথম পুরুষ শ্রী কানাইলাল রায়। তবে জমিদার বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করে এর নবম পুরুষ শ্রী গৌরমোহন রায়। জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ির জিনিসপত্র কিন্তু এখনো টিকে আছে, কেননা জমিদার বাড়ির 13তম বংশধররা এখনো এই জমিদার বাড়িতে বসবাস করেন। এই জমিদার বাড়ির বংশধররা জমিদারি পাওয়ার আগ থেকেই কিন্তু অনেক অর্থ সম্পদের মালিক ছিল। তারা মূলত ছিলেন পাট ব্যবসায়ী এবং দেশের বিভিন্ন স্থানে তারা পাটের ব্যবসা করতেন। আর দেশভাগের পর তো জমিদারি প্রথাও বিলুপ্ত হয়ে যায়, যার ফলে এই জমিদার বাড়ির জমিদারিত্ব শেষ হয়ে যায়। আর এই জমিদার বাড়ির জমিদারদের নাম তাদের শ্মশানে খুব সুন্দর করেই লিপিবদ্ধ করা আছে। জমিদার বাড়িতে ঢুকতেই বাড়ির প্রথম ফটকে 2টি সিংহের মূর্তি রয়েছে। এই জমিদার বাড়িতে মোট 10টি প্রাসাদ বা ভবন আছে। প্রথম ভবনটি 3য় তলা আর সবগুলো 2 তলা বিশিষ্ট। এর মধ্যে 2টি ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে আর কয়েকটি লতাপাতায় জরাজীর্ণ হয়ে রয়েছে, বাকিগুলো মোটামুটি এখনো ভালো আছে। জমিদারের সর্বশেষ ভবনটি তৈরি করেন জমিদার শ্রী অশ্বনী কুমার রায়। এছাড়াও তিনি এই এলাকার লোকজনের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয়, জগন্নাথ দেবের রথ ও মন্দির প্রতিষ্ঠিত করেন। সো আপনি যদি কুমিল্লা জেলা ঘুরতে আসেন, ঘুরে যাবেন কুমিল্লার এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি জাহাপুর জমিদার বাড়ি থেকে। আর আপনি যদি বর্ডার দেখতে পছন্দ করেন তাহলে কুমিল্লা শহর থেকে মাত্র 10 কিলোমিটার গেলেই আপনি পেয়ে যাবেন বিবির বাজার স্থলবন্দর। এখানে গেলে আপনি বাংলাদেশ এবং ভারতের স্থলবন্দরটি দেখতে পারবেন এবং সীমান্তও দেখতে পারবেন। আর অনেকের মতো এখানে চাইলে আপনি ছবি তুলে কিংবা ভিডিও করে নিয়ে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।